শীতের সন্ধ্যা, মিত্তিরদের বাড়িতে রান্নাঘরে একলা বসে হারিকেন জ্বালাচ্ছেন বনানী। হঠাৎ কুয়ো থেকে জল তোলার শব্দ। বনানী চমকে উঠে বলেন, কে কে ওখানে? শুধুই নীরবতা। বনানী উঠোনে গিয়ে দেখেন বালতি ভর্তি জল, অথচ বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। অনিমেষও এখনো ফেরেনি। তিনি ফিরে আসেন রান্নাঘরে। তারপর তিনি দেখেন আনাজ কাটা, উনুনও জ্বলছে, কড়াইয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে। কি হচ্ছে? কি করছে এসব? তখনই দরজা খুলে ঢোকে অনিমেষ। মা, খাবার দেবে? হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু কি মা? খুব খিদে পেয়েছে। বনানী আর কিছু বলেন না, খাবার বাড়েন। কিন্তু তিনি মনে মনে ভাবেন, কে রান্না করলো? কেই বা জল তুললো? বাড়িতে তো কেউ নেই। তাহলে কেউ ফিরে এসেছে? না না, তা কি করে সম্ভব? ও তো মারা গেছে। আমি নিজের চোখে দেখেছি ওর দাহ। তাহলে রাতে অনিমেষ শুয়ে আছে। খুব মনে পড়ছে আজ পারুলকে। অনিমেষের চোখের কোণে জল। হঠাৎ সে শোনে ফ্যাস ফ্যাসে একটা গলা। কাঁদছো কেন? পারুল, তুমি? আমি আছি, তোমার কাছেই আছি। কোথায়? দেখতে পাচ্ছি না তো। দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। তবে হারিকেনটা জ্বালাও, দেওয়ালের দিকে তাকাও। অনিমেষ কাঁপা হাতে হারিকেন জ্বালায়। দেওয়ালের দিকে তাকিয়ে সে যা দেখে তাতে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। দেওয়ালে একটা ছায়া, পোড়া শরীর, বাঁকা হাত পা, ঝলসে যাওয়া মুখ। ছায়াটা যেন হাসছে। পারুল, আমার পারুল, তুমি সত্যি ফিরে এসেছো আমার জন্য? তুমি ডাকলে না? ডাকছিলে তো রোজ, তাই তো এলাম। অনিমেষ ছুটে যায় ছায়ার দিকে। ছায়া সরে যায়, আবার কাছে আসে, যেন খেলা করছে তার সাথে। হঠাৎ দরজা খুলে ঢোকেন বনানী। বাবু, কার সাথে কথা বলছিস রে এত রাতে? মা, ও ফিরে এসেছে। আমার পারুল ফিরে এসেছে। তুমি দেখতে পাচ্ছ না? ও ওই যে দাঁড়িয়ে আছে, পোড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। আমার জন্য ফিরে এসেছে, আর কোথাও যাবে না বলছে। কই, কেউ তো নেই রে। তুই কাকে দেখছিস? আছে মা, আছে। ওই দেখো না, তুমি কেন দেখতে পাচ্ছ না? কেউ নেই। তুই পাগলামি করিস না, শুয়ে পড়। নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন ভয় মঞ্চের পর্দায় খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প পুতুল। তাহলে চলুন শুরু করি। মিত্তির বাড়িতে কেউ কাজ করতে চায় না পারুলের মৃত্যুর পর। সকালে কাজল এলো। কাজল গ্রামেরই মেয়ে। বনানী তাকে খুব ভালোবাসেন। তার বাবা মারা যেতে তিনিই তার পাশে ছিলেন। কাজল কাজের খবর পেয়ে এসেছে। কাকি কেমন আছো? আমি করতে চাই কাজটা কাকি, আমার খুব কাজের দরকার। হ্যাঁ কর না, আমারও তো কাজের একজনকে দরকার। তুই করলে তো কোনো চিন্তাই নেই। আচ্ছা কাকি, আমি আসার সময় রান্নাঘর থেকে গুনগুন শব্দ পেলাম। ভাবলাম তুমি রান্না করছো, কিন্তু তুমি তো এখানে। বনানীর মুখ শুকিয়ে গেল। তিনি ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে দেখেন উনুন জ্বলছে, রান্না নামানো, আর হাঁড়ির পাশে রাখা একটা পুতুল। ছোট্ট কাপড়ের পুতুল, মুখটা পোড়া। ও মা গো,
এ কি ভুতুরে কাণ্ড গো বাবা, কেউ নেই অথচ রান্না হচ্ছে। সত্যিই তো, যে কেউ ঘাবড়ে যাবে এটা দেখে। কিন্তু বনানী দেবী তো জানেন এসবের পিছনে আসলে কার হাত। তিনি তবুও কিছু না জানার ভান করে বলেন, আরে, এই পুতুলটা এখানে কি করে এলো? এটা আমার ছেলে বানিয়েছিল ওর বইয়ের জন্য। তুই এটা দেখে ভয় পাচ্ছিস, পাগলি? কাকি, আমি এখানে থাকতে পারবো না গো। এখানে কিছু একটা আছে, আমি বাবা কাজ করব না। যা যা, দূর হ। ভাত ছড়ালে কাকের অভাব হবে না। কাজল ছুটে পালায়। 1 মাস কেটে গেছে। মিত্তিরদের বাড়ির এখন অদ্ভুত অবস্থা। অনিমেষ আগের চেয়েও অনেক সুখী। সারাক্ষণ হাসে সে, বাতাসের সঙ্গে কথা বলে, কখনো কখনো বাতাসকে জড়িয়ে ধরে। বনানী দেখেন ছেলের মুখে হাসি ফিরেছে, কিন্তু সেই হাসির পিছনে কি আছে তা ভাবলেই তার গা শিউরে ওঠে। তিনি মনে মনে ভাবেন, ছেলেটা সুখী হচ্ছে দেখে ভালো লাগে, কিন্তু এই সুখ কতদিন থাকবে? ও কি সত্যিই পারুলের সাথে আছে, নাকি ও শুধু কল্পনা করছে? বাড়ির এখন আর কোনো কাজ করতে হয় না, সব নিজে নিজে হয়ে যায়। রান্না হয়, ঘর ঝাঁট হয়, জল ওঠে, কিন্তু বনানী জানেন কে করছে এসব। সেই অদৃশ্য হাত, সেই পোড়া গন্ধ, সেই হাসি, যা এখন সারা বাড়িতে ছড়িয়ে আছে। একদিন বিকেলে কাজল এসেছে। যতই কাকিমা মুখ করুক, কাকিমা তো তাকে খুবই ভালোবাসেন। কাজল সঙ্গে করে নিয়ে এসেছে তার ছোট বোন চাঁপাকে। বয়স 5 বছর, খুব চঞ্চল মেয়ে। দিদিমণি, তোমাদের বাড়িতে একটা পুতুল আছে? কোন পুতুল মা? একটা ছোট্ট পুতুল, মুখ পোড়া। ওই ঘরে দেখলাম। কোন ঘরে? ওই যে বড় কাকুর ঘরে, যেখানে রাখা আছে। কিন্তু দিদিমণি, পুতুলটা আমার দিকে তাকিয়ে হাসছে, কিক করে। বনানীর শরীর হিম হয়ে গেল। কাজল তাড়াতাড়ি চাঁপাকে নিয়ে চলে গেল, কিন্তু বনানী জানতেন না তখনও সামনে কি অপেক্ষা করছে। রাত 12টা। অনিমেষ ঘুমোচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে বারবার তার মুখে হাসি ফুটছে। পাশ ফিরছে, কখনো কখনো বাতাসে হাত বাড়াচ্ছে, যেন কাউকে জড়িয়ে ধরছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। বনানী জেগে গেলেন। কে এত রাতে? আবার টোকা। দরজা খুলে বনানী দেখলেন কেউ নেই, শুধু দাওয়ায় পড়ে আছে সেই পুতুলটা, পোড়া মুখের পুতুল। পারুল, তুই কেন ওকে ছাড়ছিস না? তোর জন্য ওর এত কষ্ট হয়েছে। ও তো তোকে ভালোবাসে, তুই ওকে ছেড়ে যা। এবার পারুল বলল, আমি যাব কেন? ও শুধু আমার। শালা বুড়ি, তুই কি চাস? অন্য কাউকে ওর জীবনে আনবি? আমি থাকতে তুই কাউকে ওর আশেপাশে আনতে পারবি না। তুই কি বলছিস এসব? তুই মৃত। আমার ছেলেটা সারা জীবন একটা মৃত আত্মার সাথে থাকবে? হ্যাঁ, থাকবে, আমার সাথেই থাকবে। ও আমার স্বামী। আমি মরে গিয়েও ওর ভাগ কাউকে দিতে পারবো না, বুঝেছিস? এখন শুতে যা বুড়ি, রাত অনেক হয়েছে। বনানী সারা রাত ঘুমোতে পারেননি সেদিন। পুতুলের কথা বারবার মনে পড়ছে তার, সেই বীভৎস মুখ, সেই হাসি। পরের দিন সকালেই বনানী জেদ ধরলেন, ছেলের নতুন বিয়ে দেবেন। অনেক দিন ধরেই অনিমেষের একা থাকা
দেখতে পারেন না তিনি অনিমেষকে বললেন, বাবু, তোকে একটা কথা বলি। বলো না মা। তোর নতুন বিয়ে দেবো আবার। একটা মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে, নাম চাঁদনি। গরিব ঘরের মেয়ে, কিন্তু খুব সুন্দরী। না মা, আমি বিয়ে করব না। কেন রে, কি হয়েছে? আমার জন্য ভাবতে হবে না মা, আমার পারুল আছে, ও আমার কাছে আছে। আছে মানে? ও মরে গেছে, 6 মাস হয়ে গেল, ও আর নেই। তুই ওকে ভুলে যা। ও নেই? তাহলে আমি কার সাথে কথা বলি রাতে? কে আমায় জড়িয়ে ধরে, কে আমার চুলে হাত বুলোয়, কে আমার কানে কানে বলে আমি আছি, আমি তোমার কাছেই আছি? ও আছে মা, ও এখানেই আছে। তুমি না দেখতে পেলে আমি কি করব? অনিমেষ চলে গেল নিজের ঘরে। বনানী একা বসে কাঁদতে লাগলেন। তখনই পাশ থেকে সেই ফ্যাঁস ফ্যাঁসে গলা ভেসে এলো। শুনলি তো বুড়ি, ও চায় না, ও আমাকেই চায়। তুই জোর করেও কিছু লাভ নেই। তুই চুপ কর, তুই ওকে নষ্ট করছিস। আমি নষ্ট করছি না মা, আমি বাঁচিয়ে রাখছি, ওকে আমি সুখে রাখছি। তুই কি ওর হাসি দেখছিস না? আমার জন্যই ও হাসছে, আমার জন্যই ও বেঁচে আছে। তুই ওকে আবার সেই অন্ধকারে ফেলে দিতে চাস? কিন্তু তুই তো মারা গেছিস, কেন বুঝতে পারছিস না? না, আমি আছি, আমি থাকবো, আর কেউ এলে কিন্তু ভালো হবে না, মনে রাখিস। বনানী দেবী পারুলের কোনো কথা না শুনেই বিয়ের আয়োজন শুরু করলেন। অনিমেষ অনেক বাধা দিলেও শেষ পর্যন্ত মায়ের জোরাজুরিতে রাজি হলো। বিয়ের দিন চাঁদনি এসেছে, খুব সুন্দরী মেয়ে। অনিমেষের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করল, কিন্তু তারপরেই উফ, কি গন্ধ, কি গন্ধ মা, পুরা একটা গন্ধ। আপনি পাচ্ছেন না? আর বাড়িটার মধ্যে এত ঠান্ডা কেন? বাইরে তো এত রোদ। হঠাৎ চাঁদনির বাথরুম পেল। সে একা বাথরুমের দিকে চলে গেল। তখন বাড়ির সবাই বিয়ের মণ্ডপে ব্যস্ত। আর তখনই বাথরুম থেকে বেরোনোর পথে সে দেখল এক ছায়ামূর্তি তার দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে আসছে। বাঁচাও, বাঁচাও! সে চিৎকার করে দৌড়ে মণ্ডপে চলে এলো। বাথরুমে একটা ছায়ের মতো কি আমার দিকে এগিয়ে আসছিল। এই বাড়িতে বিয়ে আমি করব না। চাঁদনি তার বাবা মায়ের সাথে পালিয়ে গেল সেই বাড়ি ছেড়ে। বিয়ের মণ্ডপ সাথে সাথে ভেঙে পড়ল। অনিমেষ বলল, বলেছিলাম না মা, ও ছাড়বে না, ও থাকবেই, ও কাউকে আসতে দেবে না। এবার আমিও দেখি ও কি করে থাকতে পারে। বনানী বুঝে গেছিলেন এখন আর দেরি করার উপায় নেই। তিনি গেলেন গ্রামের পুরোহিতের কাছে, সব কথা খুলে বললেন। পুরোহিত শুনে গম্ভীর হয়ে গেলেন। এটা সহজ নয় মা, এই আত্মা নিজের ইচ্ছেতেই ফিরে এসেছে, ওকে তাড়ানো খুব কঠিন। কিন্তু কিছু কি উপায় নেই? আমার ছেলেটা যে দিন দিন শেষ হয়ে যাচ্ছে বাবা। ওর মুখে হাসি আছে বটে, কিন্তু সেই হাসির পেছনেই আত্মা আছে। ও আমার ছেলেকে গ্রাস করছে। একটা উপায় আছে, কঠিন উপায়। অমাবস্যার রাতে শ্মশানের মাটি দিয়ে যজ্ঞ করতে হবে, পঞ্চমুণ্ডির আসনে বসে। কিন্তু খুব সাবধান, যদি একটু ভুল হয় তবে আত্মা অন্য কারো দেহে আশ্রয় নেবে, আর তখন ওকে তাড়ানো অসম্ভব হয়ে যাবে। আমি রাজি, যে কোনো মূল্যে। তাহলে পরশু রাতে আসব, ততদিন সাবধানে থাকিস, ও কিন্তু আগেই টের পেয়ে যেতে পারে।
তাই ওকে কিছু জানতে দিবি না। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। পুরোহিত এসেছেন, সঙ্গে এনেছেন শ্মশানের মাটি, পঞ্চমুণ্ডির আসন আর যজ্ঞের উপকরণ। উঠোনে চিতার কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো। অনিমেষকে বেঁধে রাখা হয়েছে পাশের ঘরে। বনানী বসেছেন পুরোহিতের পাশে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করেছেন। চারিদিক আরো যেন গম্ভীর, আরো যেন রহস্যময়। আগুনের শিখা বেড়ে চলেছে। হঠাৎ দমকা হাওয়া শুরু হলো। আগুন নেভার জোগাড়। সেই পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। ওরে, লুকিয়ে লুকিয়ে পুরোহিত এনেছিস? তোকে বলেছিলাম বেশি মাথা না মারতে, শুনলি না তো? পারুল, তুই চলে যা, ওকে ছেড়ে চলে যা। ওকে একটা স্বাভাবিক জীবন দে। স্বাভাবিক জীবন? ও তো চায়নি স্বাভাবিক জীবন, ও তো চায় আমাকে। তোর কেন জ্বলছে এত বুড়ি? তোর ছেলেকেই জিজ্ঞাসা কর, ও যদি বলে আমি চলে যাব। ওম রুদ্রায় স্বাহা, ওম রুদ্রায় স্বাহা। আগুনের শিখা দ্বিগুণ বেড়ে গেল। সেই ছায়া আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পোড়া গন্ধ অসহ্য হয়ে উঠল। না না, আমি যাব না। ও আমার, ও শুধুই আমার। ধীরে ধীরে ছায়া মিলিয়ে আগুনের শিখায় মিশে গেল। শেষ চিৎকারটা বাতাসে ভেসে গেল। পুরোহিত ঘেমে গিয়েছেন। তিনি উঠে দাঁড়ালেন। চলে গেছে সে। সত্যি সত্যি চলে গেছে বাবা? হ্যাঁ, মুক্তি পেয়েছে। ও আর ফিরবে না। বাঁচলাম, আমার ছেলেটাও বাঁচলো। কিন্তু মনে রাখিস মা, আমি বলেছিলাম একটু ভুল হলে আত্মা অন্য কারো দেহে আশ্রয় নেবে। তবে আমার জ্ঞান অনুযায়ী আমার কোনো ভুল হয়নি। কিন্তু তোকে যা যা করতে বলেছিলাম তাতে কোনো ভুল না থাকলেই এখন শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। 1 বছর কেটে গেছে। অনিমেষ এখন অনেকটা স্বাভাবিক। হাসে, কথা বলে, কাজে যায়। বাড়িতে নতুন কাজের মেয়ে এসেছে, নাম ফুলমণি, কাজলের বড় বোন। কাজল ওই ঘটনার পর আর কখনো মিত্তিরদের বাড়িতে আসেনি, কিন্তু ফুলমণি আসে। সাথে মাঝে মাঝে আসে তার ছোট বোন চাঁপা। আজ ফুলমণি কাজ করতে এসেছে, চাঁপাও এসেছে তার সঙ্গে। বনানী চাঁপাকে দেখে একটু অস্বস্তি বোধ করেন, কিন্তু কিছু বলেন না। আয় চাপায়, তোর জন্য লাড্ডু এনেছি। দিদিমণি, তোমাদের বাড়িতে একটা পুতুল আছে? বনানীর হাত থেকে লাড্ডু পড়ে যায়। কোনো পুতুল নেই, খালি পুতুল পুতুল কেন এত? কিন্তু সেই পুতুলটা তো ওই ঘরে দেখলাম, অনিমেষ কাকুর ঘরে। কি? কোথায় দেখলি? চল দেখা তো। ওই যে খাটের ওপর বালিশের পাশে। কিন্তু দিদিমণি, পুতুলটা আমার দিকে তাকিয়ে হাসছে খিক করে আর ডাকছে, আয় চাপা আয়, আমার কাছে আয়, আমি তোর সাথে খেলবো। বনানীর মুখ শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি দৌড়ে অনিমেষের ঘরে গিয়ে দেখেন সত্যিই খাটের ওপর রাখা সেই পুতুল। যে পুতুল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল, তাহলে তো সেই পুতুল চিরতরে শেষ হয়ে যাবার কথা ছিল। এ কি করে এলো? একে তো পুরানো হয়েছিল। গুরুদেব তো পুঁতে দিয়েছিলেন। দিদিমণি, পুতুলটা বলছে ও আর যাবে না। ও বলছে এবার ও এখানেই থাকবে আমার সঙ্গে সারা জীবন। চাঁপা হাসছে, সেই হাসি ঠিক যেন আগুনের মধ্যে পুড়ে যাওয়া কোনো নারীর বিকৃত হাসি। পুরোহিত তো বলেছিলেন একটু ভুল হলেই আত্মা অন্য কারো দেহে আশ্রয় নেবে, কিন্তু তিনি তো বলেছিলেন কোনো ভুল হয়নি।
তাহলে কি ভুলটা আমার? এ কি করলাম আমি? ছি! চাঁপা তখন পুতুলের দিকে তাকিয়ে আছে। পুতুলটাও চাঁপার দিকে তাকিয়ে আছে। পুতুল, কাল আবার খেলবি তো? বাইরে তখন বিকেলের রোদ, কিন্তু সেই রোদের মধ্যেও ছড়িয়ে আছে শীতল হাওয়া, আর সেই হাওয়ার সঙ্গে ভেসে আসছে পোড়া গন্ধ। চাঁপা খেলছে পুতুল নিয়ে, বনানী শুধু দেখছেন। চোখের সামনে ফিরে আসছে সেই বিভীষিকা। আর এইবার ওকে থামাবে কে? ও তো এখন 5 বছরের একটি মেয়ের ভেতরে। ওকে তাড়াতে গেলে ওই মেয়েকেই কি শেষ করে দিতে হবে? শুনছিলেন পুতুল। কেমন লাগলো আজকের গল্পটা? দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক শেয়ারও করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আর পরবর্তী গল্পটা আমরা দেখছি এই পুতুলেরই পার্ট 2 যদি বার করা যায়, তো অবশ্যই আমরা চেষ্টা করব।